নমস্কার। আপনাদের সবাইকে জানাই প্রাইড মান্থের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর এই মুহূর্তে আমি যাদের ছবি ছিলাম তারা বাক্সবন্দির ডিওপি এবং এডিটর নবজ্যোতি ভারতীকে হয়তো আপনারা অনেকেই চেনেন, অনেকে দাদার কাজের সঙ্গে খুবই পরিচিত। বাক্সবন্দি ছবিটিতে দাদার অনুপ্রেরণা অনেকটা বেশি ছিল আমার জন্য। দাদা আমাকে বরাবরই বলে গেছেন যে সিদ্ধার্থ, তুমি এমন একটা কাজ করো, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে অনেকটা সাপোর্ট করবো, সাহায্য করবো। এবং সত্যিই তাই হয়েছে। প্রত্যেকটা টেকনিক্যাল পার্ট, আমার যে যে বিষয়গুলিতে জ্ঞান একদম কম ছিল সেই বিষয়গুলোতে দাদা আমাকে বরাবরই সাহায্য করে গেছেন। এবারে আসি প্রসেনজিতের কথায়। ডিওপি, আমরা যখন একটা সিন বন্ধুরা ভাবি, সেটাকে কিভাবে শর্ট ডিভিশন করে যখন একটা জায়গাতে গিয়ে সেটাকে প্লেস করতে লাগে, তার কোনো আইডিয়াই আমাদের ছিল না। এবং যেহেতু কোভিড এর টাইম, আমরা আগে গিয়ে কোনো জায়গায় ভিজিট করতে পারিনি, অনেক কিছুই হতে পারেনি। কিন্তু সেই জায়গায় গিয়ে আমি যেই থট প্রসেসটা ভেবেছি, আমি যেভাবে সিনটাকে ভিজুয়ালাইজ করেছি, সেই জিনিসটাকে ওইভাবে দাঁড় করানোটা কতটা টাফ ছিল, সেই সবের গল্প শুনবো তাদের কাছ থেকে শুনবো আজকে তাদের অভিজ্ঞতা। বাক্সবন্দি তাদের চোখে কেমন ছিল। তো ওই জায়গাটাই আমি জলে নেমে ক্যামেরা হাতে নিয়ে নিজের বডি ব্যালেন্স করে ক্যামেরা মুভমেন্টটাকে কন্ট্রোল করা, ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট জব, বাট স্টিল ডেফিনেটলি ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আমি এই জায়গাটা যথাসম্ভব চেষ্টা করেছি। ত্রিপুরাতে এই জিনিসগুলো নিয়ে কাজ করা, শর্ট ফিল্মস নিয়ে, তখন কি ছিল, আমাদের লিমিটেড রিসোর্সেস ছিল, টেকনিক্যালি আমরা অনেকটাই এখন যতটা মানে ডেভেলপড 2025-এ ত্রিপুরায় যারা ছোটখাটো কাজ করছে, তখন তো কিছুই ছিল না বলতে গেলে। স্টোরি লাইনটা খুব ভালো ছিল, যে জিনিসটা খুব রিয়েলিস্টিক ছিল। মধুমিতা দি অ্যাকচুয়ালি মানে একটা কমপ্লিট এন্টারটেইনমেন্ট প্যাকেজ। আগরতলা শহর অনেক ভালোবাসা দিয়েছে, সবার সাথে আমার একদম ব্যালেন্সড একটা রিলেশন। তো এবার ছোট্ট শহর, সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে ভালোবাসে, সবাই সবাইকে ঈর্ষা করে। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর আজকে আমার সাথে রয়েছে বাক্সবন্দি টিমের এডিটর এবং ডিওপি। এডিটর নবজ্যোতি ভারতী এবং ডিওপি প্রসেনজিৎ দেবনাথ। তোমাদের দুজনকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ। নবদা, কেমন আছো? খুব ভালো আছি। প্রচন্ড ওয়ার্ক শিডিউলের পরে মানে ব্যস্ততায় মানে আমাদের আর ডেট করে উঠছিল না, তার মধ্যে করে তোমরা দুজনই একটু সময় দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার কাছে সবচেয়ে প্রথমে জানতে চাইবো বাক্সবন্দির গল্পটা তুমি একটু বলো তোমার মতন করে। যখন তোমার কাছে অফারটা আসলো, কিভাবে আসলো? বাক্সবন্দির অফারটা মানে কি, বাক্সবন্দিটা আমার করতে হবে মানে এরকম আইডিয়া ছিল না, কিন্তু কোনো একটা কাজ করব তোমার সাথে, এই জিনিসটা একটা আগে থেকেই ধারণা ছিল। কারণ প্রিভিয়াস একটা ইনসিডেন্ট নিয়ে, কোনো একটা ছোট্ট শর্ট ফিল্ম নিয়ে আমি সবচেয়ে বেশি এটাকে মানে এর ড্রব্যাকস গুলো নিয়ে তোমার সাথে ডিসকাস করেছিলাম। আর তুমি বলেছিলে যে ঠিক আছে দাদা, নেক্সট কোনো একটা কাজে আমরা একসাথে কাজ করবো, ইনফ্যাক্ট তুমি ওটাতে আমাকে যতটুকু পারো হেল্প করবে। তো আমি তো করতামই বাক্সবন্দি। প্রসেনজিতের গল্পটা কি? গল্প বললে প্রথমত যেটা মনে পড়ছে, কারণ এটা অনেকদিন হয়ে গেছে, তো কোভিড প্যান্ডেমিকের সময় ছিল। তো ঠিক তখনই মানে সাডেন একদিন, তোমার সাথে তো আগে থেকে পরিচয় ছিল, তো হঠাৎ একদিন হোয়াটসঅ্যাপে মেসেজ পেলাম যে একটা শর্ট ফিল্ম করব, তুমি এরকম একটা কিছু, মোস্ট প্রবলি যদি আমি ভুল না বলি, মানে যতটুকু আমার মনে আছে, তুমি এরকম একটা মেসেজ করেছিলে যে একটা শর্ট ফিল্ম করব, তো তোমাকে চাই। তো তখন আমি বললাম যে নিশ্চয়ই দাদা, বাট মানে গল্পটা কি, এই প্রেক্ষাপটটা নিয়ে আমরা আলোচনা মানে করব, এরকম কিছু একটা বিষয়। তো এরকম নর্মাল আলোচনার পর একটা মাঝখানে একটা বড় সময় চলে গিয়েছিল, মানে মোস্ট প্রবলি মানে অ্যারেঞ্জিং, এই যে প্রডিউস করার যে বিষয়গুলো বা অন্যান্য অ্যারেঞ্জমেন্টস এর যে বিষয়গুলো, এগুলোতে হয়তো অনেকটা টাইম তুমি নিয়েছিলে। তো লেটার মেবি হয়তো 3-4 বা 5-6 মাস পরে তুমি আবার নক করেছিলে যে আমরা যেন একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, ওইটা এখন এক্সিকিউশন আমরা প্ল্যান করতে চাইছি, তো কবে ফ্রি থাকবে। তো অ্যাকর্ডিংলি তখন প্যান্ডেমিক সময় ছিল, তো তখনকার সময় মানে ওই সময়টাই মোস্ট প্রবলি এই যে নাইট কারফিউ ব্যাপারটা ছিল, পোস্ট প্যান্ডেমিকের যে মানে সময়টা। তো নাইট কারফিউর সময় ডে টাইমে আমরা মিট করি এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করে অ্যাজ ইউজুয়াল মানে আমরা প্ল্যান করি কিভাবে কি করতে হবে, মানে এরকমটাই আমার খেয়াল করছি। ঠিক ঠিক ঠিক। নবদের কাছে জানতে চাইবো, যেহেতু তোমার সঙ্গে আমার স্টোরি নিয়ে তো আগে থেকেই কথা হয়েছিল, তো স্টোরি নিয়ে তোমার কোনো ধরনের কোনো কিছু সে ছিল না, এই বিষয়টাকে তুমি কিভাবে বাক্সবন্দির মধ্যে মানে
আমরা যদি অ্যাজ এ টিম মেম্বার একটা কাজ করে থাকি, এটা কতটা ফুটে উঠেছে? দেখো, সবচেয়ে বড় ব্যাপার, যখন আমরা কাজ করছিলাম মানে আমরা কাজ মোটামুটি শুরু করেছিলাম এই করোনা পিরিয়ডে, মানে ত্রিপুরাতে এই জিনিসগুলো নিয়ে কাজ করা, শর্ট ফিল্মস নিয়ে। তখন কি ছিল, আমাদের লিমিটেড রিসোর্সেস ছিল, টেকনিক্যালি আমরা অনেকটাই মিশেছিলাম, মানে এখন যতটা মানে ডেভেলপড 2025-এ ত্রিপুরায় যারা ছোটখাটো কাজ করছে, তখন তো কিছুই ছিল না বলতে গেলে। স্টোরি লাইনটা খুব ভালো ছিল, যে জিনিসটা খুব রিয়েলিস্টিক ছিল। যখন তুমি বলেছিলে যে আমি একটা কমিউনিটিকে নিয়ে কাজ করব, ওদের কে নিয়ে কাজ করবো, তো আমি ভাবলাম যে না, অবশ্যই এটা খুব ভালো স্টোরি লাইন। আমার খুব পছন্দ হলো যে জিনিসটা যে সত্যি রিয়েল, মানে রিয়েল লাইফে এই জিনিসগুলো মানে মানে প্রতিনিয়ত ঘটে, যার জন্য আমার খুব ভালো লাগা এর জন্য কাজ করা। এছাড়া তো মানে যে টিমটাই ছিল খুব সুন্দর, মানে মধুমিতা দি হোক, প্রসেনজিৎ হোক, তুমি, তনুময়, ঋতুপর্ণা, মানে সবাই নিয়ে যারা যারা অ্যাসোসিয়েটেড ছিল সবাই ভালো। মধুমিতা দি কত ভালো একটা মানে নাটকের ব্যাকগ্রাউন্ড থেকে, ড্রামা থেকে, থিয়েটার থেকে, ঋতুপর্ণা, তো প্রত্যেকেই যাদের যাদের জায়গায় বেশ ভালো ছিল সেই সময়কার সময়। এবার কি হচ্ছে যে কোনো একটা কাজ আমাদের মানে প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ, ধরো নাদের এপিসোড মানে শুরুর এপিসোড বা আজকের এপিসোড বা আগামীর এপিসোড, আমরা যখনই নতুন কাজ করব তখন মনে হবে যে পুরোনো কাজের এটা যদি আমরা এরকম করতাম ভালো ছিল, ওরকম করতাম ভালো ছিল। কিন্তু আলটিমেটলি কি হয় যে প্রথম জিনিসটা প্রথমই থেকে যায়। মানে এবার কি হলো যে আমার ধরো 3টে সন্তান আছে, প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান। এবার প্রথম সন্তানটা এরকম, দ্বিতীয় সন্তানটা এরকম হয় না, প্রত্যেকটা কাজই ভালো। তো আমিও অনেক কাজ করেছি যে জিনিসগুলোর মধ্যে কিছু আছে প্রচুর ফ্লস ভর্তি, কিছু আছে খুব ভালো গেছে। তো বাক্সবন্দী হচ্ছে কি, বাক্সবন্দী একটা আমার কাছে ইমোশন, মানে যখন তখন কাজ করেছিলাম, এর মধ্যে খুব মানে মনে রাখার মতো একটা কাজ যেটা তোমার সাথে, এটা হচ্ছে বাক্সবন্দী। প্রসেনজিতের কাছে জানতে চাইবো যে তোমরা যখন কাজ করো, ফ্রেমগুলো তৈরি হয়, স্টোরি বোর্ড তৈরি করো, গল্পটা শোনো, লোকেশন ডিসাইড করা হয়, কোথাও জায়গায় মানে আমরা যখন এটা এলজিবিটিকিউ প্রেক্ষাপটে একটা গল্প তৈরি করেছি, তার অনেকগুলো আউটডোর সিনও ছিল। আউটডোর সিনগুলোকে রেকর্ড করতে গিয়ে কি ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে, বা বেসিক্যালি তোমার কি কি জিনিস ফেস করতে হয়েছে? প্রবলেম মিনস যেটা নবদা অলরেডি বললো, যে তখনকার সময়ে খুব লিমিটেড কাজ হতো। একটা মানে নবদার বিষয়টা কাজ মানে হয়তো অনেকেই এর আগে করেছে নিশ্চয়ই, বাট এই প্যান্ডামিক সিচুয়েশনে দেখা গেল যে অনেকের মধ্যে এটা কাইন্ড অফ ট্রেন্ড চলছিল, যে বেশ আগরতলা শহরে যারা যারা শিল্প সাহিত্য চর্চা করে তাদের মধ্যে অনেকেই এই পার্টিকুলার বিষয়টাতে ইন্টারেস্টেড, এবং শর্ট ফিল্ম টার্মটা অনেকের কাছে খুব নতুন ছিল। তো ওই বিষয়গুলো নিয়ে চর্চা করা বা কিছু একটা করা, বাড়িতে প্রত্যেকেই ফ্রি থাকি, আমরা বসে থাকি, তো তখন ভিজুয়ালি কিছু একটা দেখতে পাচ্ছি, তো এটা মানে একটু এক্সাইটিং অনেকের কাছেই ছিল। তো ওই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমাদের কাছে রিসোর্সেস আর ভেরি লিমিটেড। ত্রিপুরায় তখনকার সময় খুব কম লোকেরাই ছিল যারা শর্ট ফিল্ম বা এসব বিষয় নিয়ে চর্চা করতো বা বানাতো, কাজ করতো। তো ওই জায়গায় দাঁড়িয়ে এটা একটা চ্যালেঞ্জ ছিল প্রথমত। আর দ্বিতীয়ত হ্যাঁ, ডেফিনেটলি যখন কাজ করব তখন আমরা প্রত্যেকেই চাইবো যে নিজেদের কাজটা আরেকটু বেটার করার জন্য, এক্সপ্লোর করার যে স্কোপ গুলো আমরা পাই ওগুলোকে যতটা সম্ভব মানে বেটার করার জন্য। তো অ্যাকর্ডিংলি আমার ক্ষেত্রেও ঠিক তাই ছিল। আমি খুব যেরকম আমার মনে পড়ছে আলপনা গ্রামে আমাদের ফার্স্ট সিনটা যেটা ছিল, তো ওই জায়গাটাতে ছোট্ট বাচ্চা যে ক্যারেক্টারটা ছিল খুব সুন্দরভাবে, আমি বলবো ওর মানে এই যে দাঁড়িয়ে ও খুব নিখুঁত ভাবে চেষ্টা করেছে, নীলের ছোটবেলার চরিত্রটা যেটা ছিল। তো ওই জায়গাটা থেকে মানে ওই দিন ওয়েদারটাই এরকম ছিল, একটু মেঘলা আকাশ, এবং আমরা প্রায় বিকেল দিকে শুট করাতে ল লাইটিং সিচুয়েশন ছিল, বাট স্টিল আমরা কিন্তু ওই জায়গাটা থেকে যথেষ্ট ভাবে চেষ্টা করেছি বেটার আউটপুট বার করে নেওয়ার জন্য। এবং আমার জন্য এই পার্টিকুলার মানে এন্টায়ার শর্ট ফিল্মটার মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হলো মানে আমরা এমবিবি কলেজ লেকের মধ্যে যেটা যে পার্টিকুলার শটটা, তুমি জলে নেমে যে সিনটা, কারণ আমার মানে এটা উপর থেকে করার ইনিশিয়ালি প্ল্যান ছিল, বাট যখন দেখলাম যে লাইটটা, মর্নিং লাইটটা একটু মানে যে ক্যারেক্টারের যে প্লেসমেন্ট ছিল তার ঠিক অপোজিট ডিরেকশন থেকে আসে, তো আমি এগেইনস্ট দ্য লাইট যদি আমি ক্যামেরা নিয়ে দাঁড়াতাম তাহলে আমি ফুটেজটা ওইরকম ভাবে ফোটাতে পারতাম না। তো ওই জায়গাটাই আমি জলে নেমে ক্যামেরা হাতে নিয়ে নিজের মানে বডি ব্যালেন্স করে ক্যামেরা মুভমেন্টটাকে কন্ট্রোল করা, ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট জব।
তো মানে বাট স্টিল ডেফিনেটলি ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আমি এই জায়গাটা যথাসম্ভব চেষ্টা করেছি। যদিও আজকের ডেটে ফিল করি হয়তো আজকে ওই পার্টিকুলার সিনটা করতে গেলে আরো নতুন টেকনোলজি ইউজ করে আরো বেটার ওয়েতে শটটা নেওয়া যেত, বাট নবোদয় যে কথাটা এগেইন মানে আমি ওই পার্টিকুলার বিষয়টা রিলেট করতে পারছি যে ডেফিনেটলি পুরোনো কাজের মধ্যে একটা ইমোশন থাকে। যখন আমরা মোটামুটি নিজেদের যতটুকু জানি ওই জায়গাটা নিয়ে নিজেরা কিছু নতুন কিছু করার একটা চেষ্টা আমরা করি, তো ওই জায়গাটায় স্বাভাবিকভাবে ওই পার্টিকুলার জিনিসটার সাথে অন্য যত ভালো বেটার কিছুই হোক ওইটা কম্পেয়ার হয় না। এটা সত্যি কথা। এবং আমার যতদূর মনে পড়ছে, যেহেতু আমাদের বাজেটের একটা বিশাল ইস্যু ছিল, যদি সেখানে পিঙ্কি মুনিক দিদির যদি না আসতো তাহলে হয়তো বাক্সবন্দি আজকে বাক্সবন্দি হয় না আর কি। এবার বিষয়টা যেটা ছিল, প্রসেনজিৎ যেটা বলছিল যে জলের সিনটা আমরা ভেবেছিলাম যে এটা একটা ড্রোন শুট করব। এবার প্রসেনজিৎ আবার বলে যে যদি ড্রোন শুট করি তাহলে ড্রোনের পাখায় তো জলগুলো মানে ইয়ে করতে থাকবে, একটা বাবল ক্রিয়েট হয়ে যাবে, মুভ থাকবে ওটার মধ্যে। তো বললো যে না তাহলে ওইটা ক্যান্সেল, বাজেটের জন্য ক্যান্সেল হয়নি, কিন্তু সিনটাকে সিনের মতন করে রাখার জন্য এটা ক্যান্সেল করে আমরা আবার ওইরকম ভাবে করলাম। এন্ড আমার মনে হয়েছে যে যারাই পরবর্তী সময়ে দেখেছে, টেকনিক্যাল টিমের লোকদের কথা বলছি আর কি, তারা সবাই সিনটা নিয়ে ভীষণ রকম ভাবে প্রশংসা করেছে যে আমরা একটা এত সুন্দর একটা কাজ করতে পেরেছিলাম ওই সিনটা। নবদার কাছে জানতে চাইবো, তুমি যখন এডিট করতে পেরেছিলে, আমার তো বাকি সবার সঙ্গে মোটামুটি ফিল্ডে একটা যোগাযোগ ছিল, তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, ওভার দ্য টেলিফোন, নবদা এটা কতদূর হয়েছে, কি হয়েছে, এই চলছিল। তোমার কোন পার্টটা করতে গিয়ে বেশি প্রবলেম ফেস করতে হয়েছে টেকনিক্যালি আমাদের ভুলের জন্য? ভুল বলবো না, এটা কি হচ্ছে সবটাই যেটা প্রসেনজিৎ বললো যে এরকম হচ্ছে যে ক্লাইমেট একটা ইস্যু আছে, কিছু আছে টেকনিক্যাল ব্যাপার আছে। যেরকম এখানে একটা সিন ছিল যেটাতে অপরাজিতা দি এর সাথে একটা মিটিং ছিল, নীলের বড় নীলের মৃত্তিকা দি। হ্যাঁ, যখন এই বিষয়তে একটা রেস্টুরেন্টে হয়েছিল, ব্যাক সাইড থেকে প্রচন্ড হাইলাইটস আর প্রচুর হাওয়া। ইনফ্যাক্ট যখন ডাবিং হচ্ছিল মানে আর্টিস্ট কি বলছে আর ডাবিং এ তো পুরোটাই সে লিপসিঙ্ক ম্যাচ করানো, এটা ছিল মানে প্রচন্ড চ্যালেঞ্জিং। আর ওই যে জায়গাগুলো সামলানো খুব ডিফিকাল্ট ছিল। আর বাকি তো মোটামুটি স্ক্রিপ্টেড ছিল, মানে টেকনিক্যালি ওই সময়ে ঠিকঠাক করে স্টোরি বোর্ড তৈরি করে কাজ করা, সামলানোর ব্যাপার ম্যাক্সিমামটাই প্রবলেম হয়েছিল ডাবিং এ। ডাবিং এ গিয়ে কিছু ছিল যে এই জিনিসটা মানে হয়তো প্রপার সাউন্ডটা রেকর্ডিংটা নিয়ে যে জিনিসটার জন্য একটা প্রবলেম ছিল, আদারওয়াইজ তো মোটামুটি ভালো। মানে আমি সত্যি কথা বলতে আমার তো অ্যাজ এ ডাইরেক্টর অথবা স্ক্রিপ্ট রাইটার হিসাবে আমার সেরকম কোনো টেকনিক্যালি নলেজ ছিল না। আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, তুমি বলো, মধুমিতাদি বলো, প্রসেনজিৎ বলো, মনীষ বলো, ওদের সবার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। স্পেশালি একটা জিনিস কিভাবে এক্সিকিউট করা, যেহেতু আমার একটু মানে তার কাটা স্বভাবের, আমি অল্পতেই রেগে যাই। এবার সিনে ধরো একটা কিছু হচ্ছে, তাই বললাম যে আমি থাকবো না এখানে, আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা করো নিজের মতন করে। হ্যাঁ, স্পেশালি এরকম অনেক সিন হয়েছে, যেমন ধরো শুভর সঙ্গে নীলের সিন ছিল, ওইখানে ঋতুপর্ণার একটা সিন ছিল, তো ওর সঙ্গে তো আমার সবসময় একটু নোকঝোঁক লেগেই থাকতো আর কি। তো মনীষকে বলছে যে তুমি করো, আমি থাকবো না, হ্যাঁ তোমাদের শেষ হলে পরে আমাকে খবর দিও, আমি এবার চলে আসবো। তো এইরকম চলছিল আর কি। ওই সিনের মধ্যে একটা পার্টের মধ্যে আমার মনে হয়েছে তোমার এডিট করতে কি খুব ঝামেলা পোহাতে হয়েছিল, যখন বলো তোমার মনে পড়ে গেছে বলো। এই জিনিসটা হচ্ছে কি মানে আসলে কি হয়, আমি তো এই জিনিসগুলো যখন মানে এডিটিং এ থাকি যে কোনো স্টোরিতে, তখন এই জিনিসগুলো পাই না। আমি যখন আমার কাজগুলো বিভিন্ন অন্যান্য কাজগুলো ফিল্ডে যখন ডিরেকশনে হেল্প করতে যাই, তখন তো সিচুয়েশন গুলো বুঝে যাই। কিন্তু বাক্সবন্দিটা এরকম প্রজেক্ট ছিল যেটা টোটাল হয়ে আমার কাছে ফুটেজটা হচ্ছে মানে যে জিনিসটা হচ্ছে কি জেনারেলি কি হয় এডিটরের কাছে ওরকমই আসে, স্টোরি লাইনটা জানা থাকে আর টোটালটা তৈরি হয়ে আসে। এক্স্যাক্টলি বাক্সবন্দি এরকম ছিল। বিভিন্ন অন্যান্য প্রজেক্টও করেছি, কিন্তু এটাতে কি পার্ট ছিল যেরকম সবাই পরিচিত, যার জন্য বিশেষ একটা কোনো অসুবিধা হয়নি। আর রেগুলার ফোনে যোগাযোগ হয়েছে বিভিন্ন ভাবে। আমি তো আমার মনে আছে এডিট করার পর তো প্রজেক্ট ফাইলটা তোর সাথে শেয়ারও করেছিলাম। ও দেখেছে কতগুলো জায়গায়, কয়েকটা জায়গাতে কালার গ্রেডিং এর জায়গাগুলো ও করে দিয়েছিল যে জিনিসটা কোনোভাবে সামলানো হচ্ছে না। তো মিলেমিশে কাজ, এই ছোট ছোট ব্যাপার আমি এক্স্যাক্টলি আসলে ভুলে গেছি কোন জায়গায়। আমার মনে আছে কান্না করার সময়টার থেকে বড় ওই যখন নীল তোমার শুভ যখন দাঁড়িয়ে আছে, নীল পেছন থেকে আসবে এবং সিনটা নীল চলে যাবে, তারপরে ওর ওয়াইফ ঢুকবে, এই যে ট্রানজিশনের পার্টটা ছিল, ওরে বাবা বাবা, আমার এখন মনে হলো।
আর যে জিনিসটা আমরা রিটেক নেওয়ার কোনো স্কোপ ছিল, কোনো স্কোপ যেটাকে আমরা এক্স্যাক্টলি জানালার সামনে দাঁড়িয়েছিল যখন ব্যাক সাইড, বিকজ আমার যতদূর মনে আছে আমাদের বাক্সবন্দির রেকর্ডিং মানে শুটিং এর সমস্ত পার্ট শেষ হয়ে গেছে, তারপর আবার লকডাউন পড়ে গেছিল এবং তার আগ পর্যন্ত নাইট কারফিউ ছিল, তারপর বোধহয় সেকেন্ড টাইমের জন্য আবার যখন লকডাউন পড়লো তখন তো বেরোনোর আরো কোনো স্কোপ নাই, তা আমরা বাড়িতে বসে বসেই কাজগুলো করছিলাম। প্রসেনজিতের কাছে আর একটা জিনিস একটু জানতে চাইবো, যেহেতু আমাদের আগে থেকে সেরকম ভাবে স্টোরি বোর্ড অনেক কিছু প্রিপেয়ার করা হয়নি, অন স্পট যেগুলো করতে লেগেছে, ওইখানে গিয়ে লোকেশন চুজ করা নিয়ে তোমার আমার মধ্যে প্রচুর মতানৈক্য সৃষ্টি হয়েছিল মনীষের সঙ্গে। মনীষ বলছিল যে না এদিক থেকে নেওয়া ওই দিক থেকে নেওয়া, এই বিষয়গুলোকে কিভাবে এনজয় করেছো বা কিরকম হয় এই বিষয়গুলো? না, বিষয়টা কি মানে ফিল্ম মেকিং এর ক্ষেত্রে আমরা যদি থিওরিটিক্যালি যাই সেক্ষেত্রে 3টা স্টেজ থাকে, প্রি প্রোডাকশন, প্রোডাকশন এন্ড দেন পোস্ট প্রোডাকশন। তো স্বাভাবিকভাবে প্রি প্রোডাকশনের কাজটা আমরা ফিল্ম মেকার যারা আমরা কাজ করি মোস্ট অফ দ্য ওয়ার্কস কিন্তু ওই প্রি প্রোডাকশনের ক্ষেত্রেই হয়। এবার এটা স্টোরি মানে বিল্ডিং হোক বা স্ক্রিপ্ট রাইটিং হোক বা পরবর্তী সময়ে যে স্টেপগুলো থাকে লাইক একটা লাইক স্ক্রিন প্লে, দেন লাইক স্টোরি বোর্ডিং, তো রেকি করা বা লোকেশন সার্ভে যেটা আমরা বলি, তো এই প্রত্যেকটা প্রসেস কমপ্লিটলি আসে প্রি প্রোডাকশনের ক্ষেত্রে। তো লোকেশনের পার্টিকুলার প্রসঙ্গে মানে আমি তখনকার সময়ে যে বিষয়গুলো আমাদের মধ্যে হয়েছিল, তো সেটা স্বাভাবিকভাবেই আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ওই বিষয়গুলো দেখতাম। কারণ একটা প্লেস যেটা তোমরা হয়তো ওই জায়গাটাতে গিয়ে, যেহেতু আমরা আগে থেকে রেকি করে নি, তো ওই জায়গাটাতে গিয়ে চুজ করা, তো স্বাভাবিকভাবে তোমরা তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছিলে, বাট আমার দেখতে হবে টেকনিক্যাল অ্যাসপেক্টে বিষয়টা কিরকম দেখাবে। কারণ আমার ওই জায়গাতে যেহেতু আমাদের কাছে খুব লিমিটেড লাইটিং ইকুইপমেন্টস ছিল, তো স্বাভাবিকভাবে ন্যাচারাল লাইট বা প্র্যাকটিক্যাল লাইট আমরা যেটা বলি, ওই লাইটিং সিচুয়েশনটা কিরকম ভাবে আসছে এবং মানে ফুটেজটা কিভাবে আমি ফুটিয়ে তুলতে পারবো, ওই জায়গাটাতেই আমার ফোকাসটা বেশি থাকবে। তো ওই রকম ভাবে এই বিষয়গুলো এটা কাজ করার ক্ষেত্রে হয় প্রত্যেকে নিজেদের বেস্ট দিয়ে কোনটা বেটার হবে। এট দ্য এন্ড যেটা ম্যাটার করে সেটা হলো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং ওই পার্টিকুলার সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে আমরা কাজটাকে এক্সিকিউট করি। রাইট। বিকজ আমাদের এইটা মনে আছে যে আমরা যেই লোকেশনে গেছি আর কি, ওই লোকেশন আমাদের চুজ করাই ছিল না, তো আমরা জাস্ট র্যান্ডমলি দেখতে গেছি যে যদি হয়তো এখানে হবে, না তো আমরা অন্য কোনো আরেকটা জায়গায় শিফট করব। এবার সেখানে গিয়ে দেখা গেছে যে অনেক রকম ভাবে আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী সেটা যাচ্ছে না, এটাকে চেঞ্জ করতে লাগতে হচ্ছে, এরকম করতে হচ্ছে। এবার যেহেতু স্ক্রিপ্ট অনুযায়ী যাচ্ছে না, আমার মন একটু খারাপ হয়ে গেছে যে না তাহলে এটাকে কিভাবে ম্যানেজ করা। তখন প্রসেনজিৎ আইডিয়া দিল যে তুমি একটা কাজ করো, তোমার মতন করে একটা নাও, মানে আমি নিয়ে নিচ্ছি তুমি বলো, আর আরেকটা আমি আমার মতো করি, যেটা বেস্ট হবে আমরা ওইটাকে ইমপ্লিমেন্ট করব। একটা জিনিস কি হয় মানে যখন একটা মানে ফুল প্রোডাকশন নামানোর সময় একটা প্রোডাকশন ডিজাইন একটা ব্যাপার থাকে, যে জিনিসটা আগে থেকে পুরো ছক কষে নিতে হয়, রাইট। তো কি হয় প্রোডাকশন ডিজাইনটা যদি প্রপার না হয় দেন একটু হয়ে যায় যে এরকম সাইটটা যদি আগে ভিজিট করা হয়, কোন অ্যাঙ্গেলে কিভাবে নেওয়া হবে, বাট ডিওপির ক্ষেত্রে ওই জিনিসটা মেইন ব্যাপার না, কোন সাইটটাতে আমি কিভাবে দেবো, লাইট সোর্সেস কিভাবে আছে, কিভাবে এবার প্রপস কিভাবে অ্যারেঞ্জ হবে বা লোকেশনের কি ব্যাপার, এটা আগে না দেখলে সিনটাকে গুছানো। এবার অনেক সময় কি হয় যে ক্লাইমেট একটা ব্যাপার করে, যে আমি জানি এখানে লাইট সোর্সেস এরকম, আমাদের এরকম সিচুয়েশন গেছে কোনো একটা শুটিং লোকেশনে দেখা আছে, যেদিন শুট করতে গেলাম এইবার দেখলাম যে লাইটস এত এত ওভার এক্সপোজার, যে কাজটা করাই যাবে না। এবার দেন কি হবে, আমার টাইমটাকে আবার রিমেক করতে হবে, যে আমি এই টাইমটাতে আজকে করতেই পারবো না। তো এই জিনিসটা তো থাকে কোনো কোনো জায়গায় দেখা যায়, যেরকম আমাদের বাজেটে একটা ইস্যু থাকে, তো বাজেট ইস্যু থাকলে কি হলো যে আমরা গেলাম, এতজন লোক গেল, ট্রান্সপোর্ট গেল, বাকি সব গেল, তো যদি ওই দিন শুটটা না হয় সবার কাছেই খারাপ লাগবে। তখন কি হলো যে এটা যে জিনিসটা এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, আমরা যখন কি বলবো যে ঠিক আছে চলো করে দেখি, দুটো করে যেটা হয় টেকনিক্যালি যেতে হয়। আমি এই জিনিসটা বলবো কি যে টেকনিক্যালি না গেলে কি হয়, বা প্রত্যেকটার একটা থিওরি থাকে, থিওরি ধরে যদি না চলি তাহলে আলটিমেটলি কি হয় যে আফটার পোস্ট প্রোডাকশন জিনিসের ওই যে মানে সোলটা আছে না, সোলটা হারিয়ে যায়। আমি এডিটিং এর ক্ষেত্রে দেখলাম বা কোনো কিছু তৈরির ক্ষেত্রে দেখলাম, আমরা দেখো যদি অ্যালফাবেটস থাকে বা বর্ণমালা থাকে, আমরা এই জিনিসটাকে ধরি, তারপরে একটা প্রত্যেকটা জিনিসের একটা থিওরি থাকে, সবটা কাজ করতে গেলে সবকিছুর ওই থিওরি ধরেই কাজ করতে হয়। এর বাইরে যখন যাই তখন কি হয়, কোথাও কি হয় এর সোলটা আছে না হারিয়ে যায়। তো এবার ধরো ও যখন ওর কাজটা করবে ওর মতো করবে, যেন ওর এন্ডে বেস্ট দিতে পারে। তুমি যখন স্টোরিটা তৈরি করলে তোমার মাথায় একটা ভিশন আছে, তুমি
যখন ডিরেকশনে গেলে তখন কি হবে, তোমার মাথায় যে ভিশনটা আছে তোমার এই জিনিসটাই দাঁড়াতে হবে। এর জন্য তুমি ওর সাথে এই জিনিসটা ডিসকাস করলো, তোমাকে যে অ্যাসিস্ট করলো ওর সাথে ডিসকাস করলে। তো আমার কাছে যখন আসবে তখন কি হলো, তোমার দেখো তোমার চাপটা কোন জায়গায়, তোমার মাথায় যে জিনিসটা এসেছে প্রত্যেকটা ক্যারেক্টারকে বোঝাতে হবে, প্রত্যেকটা আর্টিস্টকে বোঝাতে হবে, জিওপি যে ওকে বোঝাতে হবে, যে এডিটর ওকে বোঝাতে হবে। আলটিমেটলি গিয়ে দেখার পর কি হলো, যেহেতু এখানে একজন দুজন তিনজন চারজন সবাই আছে, আর আমরা এতটাই মানে মন থেকে ভালো, প্রত্যেকের পার্সপেক্টিভ প্রত্যেকের রুচিকে একটা কি হয় একটা ভ্যালু দিলাম, যে সবাই মিলে দেখলাম যে চলো ঠিক আছে। কিন্তু একজন না একজন, এটা আমার মনে হয় কোনো কিছু রিলিজের আগে যেরকম স্ক্রিনিং হয় এরকম কি হয়, সবাই মিলে যারা খুব ক্লোজ একবার দেখে নিলে কি হয় কিছু না কিছু ব্লজ বেরোবেই, ওই জিনিসটাকে কারেকশন করা যায়। এরকম করেই তো বাক্সবন্দি হয়েছিল। বাক্সবন্দির টাইটেল তৈরি করা থেকে ধরে একদম লাস্ট প্রোমো যখন, আমি ভুলবো না যে প্রোমোটা যখন রিলিজ হয়েছিল কত জায়গা থেকে ফোন এসছে, কত জায়গা থেকে কমেন্ট সোশ্যাল মিডিয়াতে যে এত সুন্দর কবে আসছে, কোথায় হচ্ছে। এটা খুব মনের ব্যাপার, মানে যে প্রোমোটা এটলিস্ট হাইয়েস্ট ভিউতে ছিল ওই সময়। হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রসেনজিতের কাছে একটা প্রশ্ন জানতে চাইবো, আমরা যখন স্পেশালি ওই রেস্টুরেন্টের লোকেশনের শুটটা যখন ছিল ওই দিন তো প্রচন্ড বৃষ্টি। আমার যতদূর মনে পড়ে যে আমাদের শুটের যে টাইম ছিল অ্যাকচুয়াল টাইম থেকে এটা অনেকটা অলমোস্ট 3-4 ঘন্টা একটা এক্সট্রা টাইম লেগেছিল। তো আলটিমেটলি শেষের দিকে যেটা হয়েছিল যে ওদের সঙ্গে আমাদের যেই টাকাতে কথাবার্তা হয়েছিল তার থেকে একটা বিশাল অ্যামাউন্ট বড় ফিগার দাঁড়ায়। আমি তাড়াতাড়ি প্রসেনজিতদেরকে বলি যে তোমরা চলে যাও, আমি ওদের সঙ্গে ডিল করে আসছি আর কি। এবার রেস্টুরেন্ট যেহেতু বাসন মাজারও কোনো সিস্টেম নেই, কারণ কি বৃষ্টির জন্য তো সবকিছু বন্ধ, লোকজন কম, আমি যে বাসন মেজে আসবো তারও উপায় ছিল না সেদিনকে। ভাগ্যিস আমি মানে কিছুক্ষণ আগে আমি রেস্টুরেন্টের নামটা বলিনি, ওদের হয়তো বিজনেস হয়নি ওই দিন, বেশি ছিল না তো ওই দিন 25শে বৈশাখ ছিল, প্রচন্ড বৃষ্টি, তো যেই কারণে আমাদের শুটিং অনেক ডিলে হয়েছে। যাই হোক, আমি একটা জিনিস মানে যদি না ভুল করে থাকি আমাদের টাইটেল ক্রেডিটসে হয়তো বা ওই রেস্টুরেন্টের নাম দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে। আর কোন মেমোরি তোমরা মনে আছে কি যে রিলেশন একটু আলোচনা করুন যায়? করা যেতে পারে অ্যাক্টিং রিলেটেড, অ্যাক্টিভিটি। রাইট, এটাই তুমি গো, কারণ মধুমিতাদির কথা আমরা প্রচুর কইছি, এবার তোমার কাছ থেকে একটু শুনবো। মধুমিতাদি অ্যাকচুয়ালি মানে একটা কমপ্লিট এন্টারটেইনমেন্ট প্যাকেজ, কেননা মানে ডেফিনেটলি উনার ডেডিকেশন যা, মানে এটা আমরা অস্বীকার করার মতো না, খুবই অত্যন্ত ডেডিকেটেড কাজের প্রতি। এবং আমার মানে এই মুহূর্তে যেটা মনে পড়ছে, বিশেষভাবে মনে পড়ছে, সেটা হলো একটা পার্টিকুলার সিন ছিল যেখানে নীলের মানে কান্না করার একটা সিচুয়েশন। তো ওই পার্টিকুলার জায়গাটাই ওর মানে অ্যাক্টিং, ও ওর মতো করে যথেষ্ট চেষ্টা করছে, পুরোটা বিষয় আসছে বাট চোখ দিয়ে জল আসছিল না। তো ওই পার্টিকুলার সিনটা ক্রিয়েট করার জন্য মধুমিতাদি মানে মাল্টিপল মানে টাইমস চেষ্টা করে, যখন হচ্ছিল না, শেষমেশ যেটা দেখলাম আমি, মরিচ ভেঙে এনেছে ওকে কাঁদানোর জন্য। তো লাইক মানে ইট ওয়াজ ভেরি ফানি। তো এই বিষয়গুলো মধুমিতাদি অ্যাকচুয়ালি মানে এই জিনিস, ছোট ছোট বিষয়গুলোর জন্য মধুমিতাদি আমাদের মনে আরো মানে বিশাল বড় একটা জায়গা দখল করে আছে। কারণ ওনার এই ছোট ছোট স্মৃতিগুলো, যদিও এটা মানে লাইক উনি ওনার প্যাশন থেকে হয়তো করে, বাট লাইক ওইটার মধ্যে একটা প্রাণবন্ত ব্যাপার কাজ করে। একদম এই কারণে আর কি মধুমিতাদি তো মানে শুধু মানে বাক্সবন্দির আগেও আমি মধুমিতাদির সাথে কাজ করেছি একটা দুটো শর্ট ফিল্ম। আমি খুব ফরচুনেট, এত বড় মাপের একটা আর্টিস্ট, এত বড় মনের একটা মানুষ। সবচেয়ে বড় ব্যাপার কি, আমরা দিদি বলে সম্বোধন করি, আর মধুমিতা দিয়েও আমাদের সাথে আমাদের এজ গ্রুপের হয়ে অন সেট উনি মানে একদম সুইচ করতে পারেন, একদম আমাদের সাথে বাচ্চাদের মতো হই হই করছেন। আবার কি হলো, জাস্ট ক্যারেক্টারে ঢুকে গেল। মানে যখন ক্যামেরা অন হলো, মানে উনি ওনার 100 ভাগ দেবেনি। এই জিনিসটা মাল্টিপল টেকসে দেখা গেছে যে কোন টেকটাকে ফাইনাল করব। এটা যদিও ডিরেক্টরস চয়েস থাকা সত্ত্বেও আমি তাও প্রত্যেকটা ফুটেজ দেখি। আজকের ডেটে মধুমিতাদিকে যারা জানেন সবাই সেই স্নেহের মতোই দেখেন, কিন্তু হ্যাঁ আগরতলার মঞ্চ, আগরতলার স্ক্রিন ওনাকে মিস করুন, এই জিনিসটা না, এটা সত্যি কথা। তো কয়েকদিন আগেও মানে কোনো একটা বিষয়ে যখন আমাদের মানে বন্যার একটা
অবস্থা ছিল। মধুমিতাদি কোনো একটা ফেসবুক পোস্ট দেখে আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে ভাই আমি তো কলকাতায় আছি, কিন্তু এখানে এই একটা অবস্থা, আমি কিভাবে ডোনেট করব, কিভাবে আমি কোঅপারেট করব, বলো ভাই। আমি তো শ্বশুরিতে আসতে পারবো না, আমরা যেটা মানে ফান্ড রেজ করছিলাম। তো ওই যে মানে আগরতলার মেয়ে, আমি বাইরে আছি, কিন্তু আগরতলার আজকের এই সিচুয়েশনটা, তো আমি কিভাবে কোঅপারেট করতে পারবো? এই যে জিনিসটা অনেকেই তো দেখছে, অনেকেই সত্যি যাচ্ছে, কথা। অনেকে করেছে, আমি বলি না যে কেউ করেনি, বাইরে থাকে বা স্টেটে আছে, কিন্তু ওই যে একটা ফোন করলো যে ফোন ভাই আমি কিভাবে হেল্প করতে পারি, ইনফ্যাক্ট করেছে না। তো এটা থেকে কি হয়, মধুমিতা দি মানে সবসময় ভালো আমার কাছে, সত্যি কথা। যে কয়েকজন আছেন যারা এখন আগরতলাতে, ওনারা সিনিয়র, কিন্তু ওনারা যে সিনিয়র, ওনাদের মানে ওই গুণটা আছে। মধুমিতাদির কাছ থেকে আমি এই জিনিসটা পেয়েছি, মানে আমরা যখন কাজ করতে শুরু করি কখনো মনে হয় না যে মধুমিতাদি এই কাজটাকে আমার কাজ বলে ভাবছে, মানে সিদ্ধার্থের কাজ, এটা ওনার কাজ। এবার এটার মধ্যে যে কোনোভাবেই ওনার কন্ট্রিবিউট করা যায়, লেখার মধ্যে বলো, অভিনয়ের মধ্যে বলো, ক্যারেক্টার গ্রুমিং করা, কখনো ওইটা ঠিক করা, ওইটা ঠিক করা, খাবার অ্যারেঞ্জ করা, মানে সবকিছুর মধ্যে মধুমিতাদি আর কি এক নাম্বার। মধুমিতাদির প্রবলেম একটাই, যে কোনো সিচুয়েশনে কিন্তু চোখ দিয়ে জল চলে আসে, এটা কিন্তু নো ডাউট। এবার ঠাকুর ঘরের সিন, এই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, ক্যামেরা এইদিকে, এই চোখ দিয়ে তো আর জল আসছে না। প্রসেনজিৎ বলো একটু। এটা একটা অস্বাভাবিক সিচুয়েশন ছিল, ওই দিন ওনার মুড অফ ছিল না কি ছিল আমি জানি না, বাট হ্যাঁ ডেফিনেটলি কাজ যখন করতে যাচ্ছি, যেহেতু ছোট্ট জায়গা স্পেসটা, তো ঠাকুরঘর যেটা ছিল ওয়ালের একদম সঙ্গে কর্নারে, তো স্বাভাবিকভাবে আমার অপোজিট সাইড থেকে ফুটেজটা নিতে হবে। তো ওই জায়গায় দাঁড়িয়ে আমার না পারছি ওই দিক দিয়ে গিয়ে কাদানটা রেকর্ড করতে, না পারছি এদিক থেকে কাদানো। একমাত্র প্রব হচ্ছে চোখের জল, চোখের জল। মানে এইটা এমন হয় যে মধুমিতাদির জন্য আমাদের আলাদা করে জলের ব্যবস্থা করতে লাগে না, চলে আসে এটা অটোমেটিক। এবার শেষমেশ মধুমিতাদি বুদ্ধি করে মুখটাকে একটু এরকম করে ঘুরিয়ে দিলে অ্যাটলিস্ট কিছুটা যেন আছে আর কি। নবদার কাছে একটা প্রশ্ন করব, যে বাক্সবন্দিতে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, কত টাকা দিয়ে অ্যাওয়ার্ড গুলো কিনেছে? এই জিনিসগুলো দেখো আসলে কি হয়, মানে আমাদের মানে আগরতলাতে আছি তো, আগরতলাতে আমি আরো অনেকগুলো কাজ করেছি, শুধু এই এই নয়, তোমার সাথে কাজ করেছি, আমি প্রত্যেকের সাথে কাজ করেছি। আগরতলা শহর অনেক ভালোবাসা দিয়েছে, সবার সাথে আমার একদম ব্যালেন্সড একটা রিলেশন। তো এবার ছোট্ট শহর, সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে ভালোবাসে, সবাই সবাইকে ঈর্ষা করে। মানে দেখো এই জিনিসটা কি হলো, আমি জানি না আমাকে মানে কেউ এই জিনিসটা জিজ্ঞেস করলে আমাকে ভালো বলবে না খারাপ বলবে, আমি সে কেয়ার করি না। তবে আমি সবার সাথে মিশি, আমি সবার সাথে কথা বলি, সবকিছুই দেখি। তো এই জিনিসটা তো আমিও কাজ করি, মানে যেটা অ্যাপার্ট ফ্রম বাক্সবন্দি, আমি অন্য প্রোডাকশন হাউসের সাথেও কাজ করেছি, যারাও বিভিন্ন ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে গিয়ে অ্যাওয়ার্ড নিয়ে এসেছে। ইনফ্যাক্ট আমি শুনেছিও, যে ডাইরেক্ট শুনেছি ওরা টাকা দিয়ে কিনেছে, বাইরে শো হয়েছে, বাইরে গিয়ে রিসিভ করে এনেছে, ওই সে পেমেন্ট বলবে লোক। আলটিমেটলি কি ছিল, বাক্সবন্দিতে একটা মেসেজ ছিল, যে মেসেজটা সবার কাছে গেছে। যারা ধরো তুমি যে কমিউনিটিটা নিয়ে কাজ করতে চাইছিলে, যে অ্যাওয়ারনেস এর জন্য, প্লাস ওদের পাশে দাঁড়ানো, ওদের ইমোশন, ওদের সেন্টিমেন্ট গুলো মানে তুলে ধরা সবার সামনে, তোমার মেসেজটা পৌঁছেছে। এই জিনিসটা অনেকে পছন্দ করেছে, অনেকে আবার এই জিনিসটাকে চলো ঠিক আছে কি আর এরকম বানাইলো, এরকম একটা ছিল। তো আমি সবসময় পজিটিভ দিকটা দেখি। আমার এত এত কাজ, অনেকে অনেক রকম বলে, কেউ প্রশংসা করে, কেউ কোনো জায়গায় আমার ফ্লস গুলো ধরিয়ে দেয়, আমি ওই জায়গায় মানে নেই, মানে পজিটিভ সাইডটা। এরকম প্রচুর রুমার্স, প্রচুর কাছ থেকে আসে। ছোট্ট শহর, কি করার আছে, আলোচনা করার আছে, কিন্তু আদরও পেয়েছো তুমি প্রচুর। বাক্সবন্দির জন্য অনেক প্রশংসা পেয়েছো। আমি বলবো এর জন্য ওই পার্টটা পার্টিকুলার, যে কটা অ্যাওয়ার্ড কে কিনেছে, এই জিনিসটাকে আমি ইগনোরই করব, কারণ সবাই সবাইকে জানো। আজকের ডেটে সিদ্ধার্থকে সবাই আগরতলা সবাই চেনে, আমি এখন নাম বলছি না, একটু বেশি বলে ফেলেছো না? না না সত্যি। দেখো এবার দেখো, আমি তোমার কি গেইন করেছো মানে আর্ট নিয়ে, এটা বাদ দিয়ে তুমি একটা ভালো মনের মানুষ, এই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। নাম বলছি না, দু একদিন আগে আমি কাউকে একটা বললাম আর কি, তোমার নাদ নিয়ে আর কি, তো আমাকে বলেছে যে ছেলেটা খুব ভালো, রাস্তাঘাটে দেখা হলেও
যে মানে সোশ্যাল মিডিয়াতে পরিচয় আছে, মানে দেখলে একটা হাসি দিয়ে কথা বলে, খুব ভালো লাগে। তো ওই যে তোমার এই যে ভালো পার্টটা, এই ভালো পার্টটা তো সবাই আদর করছে। মানে আগরতলা ছোট্ট সবার সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে স্নেহ করে। এই যে আমি যে বললাম যে ওই ব্যাপারটা যে সবাই সবাইকে ঈর্ষা করে, এই জিনিসটা হচ্ছে কি পার্টিকুলার পার্সনদের জন্য, পার্টিকুলার পার্সনদের জন্য। কিন্তু সবাই দেখবে কিন্তু একটা অনুষ্ঠানে গিয়ে, তুমি আজকে শনিবারের একটা অনুষ্ঠান, রবিবারের একটা অনুষ্ঠান, রবীন্দ্র ভবনে যাও, টাউন হলে যাও, গিয়ে ওই লোকগুলোই আছে, ওই লোকগুলোই এর সাথে এর সাথে সবাই নিজেদের মধ্যে। এবার যদি ছোট ভাই যদি চকলেট নিয়ে টানাটানি করলো, বড় ভাই এ নিয়ে আর বলে লাভ নেই। এটা খুব স্বাভাবিক বিষয়। আমি এই প্রসঙ্গে জাস্ট দুটো কথা বলবো। রিকগনিশন যে বিষয়টা বা অ্যাওয়ার্ডস, অ্যাচিভমেন্টস, হোয়াট এভার ইট ইজ, তো বিভিন্ন জায়গা থেকে আমরা হয়তো পেয়ে থাকি, বাট আলটিমেটলি যেটা মানে সব থেকে বেশি ম্যাটার করে সেটা হলো সাধারণ লোকেদের কাছ থেকে আমরা কি ফিডব্যাক পাচ্ছি। এবং আমার মনে হয় ওই জায়গাটায় পজিটিভ মেসেজ যখন আমরা পাই, দ্যাট ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ফর আস। সো ওইটা খুব ম্যাটার করে। মানে ঠিক আছে, ফাইন, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কম্পিটিশন হয়, এক এক জায়গায় এক এক রকম কম্পিটিটরস থাকে, তো সিচুয়েশনের উপর ভ্যারি করে, সামটাইমস অনেক কিছু হয়। বাট সব থেকে বড় বিষয় যেটা বললাম ওইটা। আর ডেফিনেটলি যেটা মানে আরেকটা বিষয় না বললেই নয়, মানে দাদা সাহেব ফালকের মতো একটা এত বড় মাপের ফিল্ম ফেস্টিভ্যাল, তো ওই জায়গাতে মানে আমার মনে হয় যতগুলো অ্যাওয়ার্ডস তুমি পেয়েছো, ওইগুলোর কম্পারিজনে ওই জায়গাটায় হয়তো আমরা সিম্পলি মানে অফিসিয়াল সিলেকশন পেয়েছি। তো দ্যাট পার্টিকুলার সিলেকশন, ওইটার যেই মানে ভ্যালু, ইট ইজ ফার, মানে কি বলবো, ওই আদার যেই অ্যাওয়ার্ডস গুলো আছে ওগুলো থেকে অনেক বেশি ভ্যালুয়েবল থিং। তো ওই জায়গাটাই মানে লোকে অনেকে অনেক কথা বলবে, বাট সেটাকে আমার মনে আছে নবদা কে আমি যখন ফোন করে বললাম যে নবদা এরকম এরকম একটা ব্যাপার, নবদা শুধু আমাকে একটা কথাই বললো যে আর কি লাগে সিদ্ধার্থ, মানে হয়ে গেছে তো। দেখো তুমি এই জিনিসটাই আমি বললাম না, যে যদি আমরা সিলেকশন পেয়ে যাই তার মানে কি আমরা আমাদের কাজটা করেছি, এর জন্য এত বড় প্ল্যাটফর্মে আমরা সিলেক্টেড, মানে এই জিনিসটা হচ্ছে কি এটাই অ্যাচিভমেন্ট। ঠিক ঠিক, আমরা তো ওই দৌড়ে ছিলাম না প্রতিযোগিতার জন্য যে আমরা এই অ্যাচিভ করতে, ওই যে এটা কখনো ভাবিও নি আমি যে কোনো ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাবো করে। এই জিনিসটাই ওদের টার্মস এন্ড কন্ডিশনসে গিয়ে আমরা দাঁড়াতে পারবো এটলিস্ট। তো প্রোডাকশনটা ওই জায়গাতে ছিল আর কি সবার একটা। গত সপ্তাহে আমাদের বাক্সবন্দি অলরেডি রিলিজ হয়ে গেছে, দর্শকরা অলরেডি দেখছে। আমি যদি আগের কথা তুলে ধরি আর কি, আমি এমন এমন জায়গা থেকেও ভিডিও মেসেজ পেয়েছি, ওদেরকে হয়তো আমি পার্সোনালি চিনি না, কিন্তু ওরা কাজটা দেখে মানে সাধুবাদ জানিয়েছে। তো এই মুহূর্তে যারা তোমাদেরকে দেখছে তাদের জন্য কিছু কথা বলে আমরা পডকাস্টটা শেষ করব। তুমি যদি আলাদা করে দর্শকদেরকে কিছু বলতে চাও। আমি তো দর্শকদেরকে এই জিনিসটাই বলবো যে বাক্সবন্দিটা দেখা উচিত। কারণ কি একটা কমিউনিটিকে নিয়ে কাজ করছে সিদ্ধার্থ, মানে এই অ্যাওয়ারনেসে সিদ্ধার্থর সাথে অনেকেই জড়িত। এটা আজকে থেকে কত বছর আগে, 3 বছর আগে, 3 বছর আগে, 3 বছর আগে একটা যে সিম্পল একটা স্টোরি, সিম্পল স্টোরি, যে জিনিসটা প্রত্যহ হয়তো বা কোনো না কোনো সিটিতে ঘটে যাচ্ছে ব্যাপারটা, যে অনেক কিছু অনেকে প্রকাশ করতে পারে না, যেটা ভেতরে চাপা থাকে। তাতে কি হয়, তাতে 2-3টে মানে লাইফ পুরোপুরি বরবাদ হয়ে যায়। মানে এই জিনিসটাই মেসেজ দেওয়া যে যদি ভেতরের কিছু আছে, এই জিনিসটা আমরা ইজিলি এক্সপ্রেস করতে পারি। এবার বাকিটা হচ্ছে সোসাইটি কোনটা কিভাবে নেবে, কিভাবে অ্যাকসেপ্ট করবে। এটা আগে যেরকম ছিল সোসাইটি এখন ওরকম নেই, এখন অনেকটাই ব্রড হয়ে গেছে। তো আমি বলবো যে দেখুন বাক্সবন্দি, মানে যারা যদি না দেখে থাকেন লিঙ্কটা শেয়ার করা আছে, দেখুন, দেখে জাস্ট একবার ভাবুন যদি আশেপাশে কোথাও যদি কোনোভাবে কাউকে কোনো জিনিসে হেল্প করতে পারি আমরা, অবশ্যই করা উচিত। আমিও নবদের সাথে একমতই। বিশেষভাবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যেটা আমার বলার সেটা হলো আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু গল্প, ঘটনা বা আমরা আমাদের পারিপার্শ্বে যেটা দেখে থাকি আমাদের বন্ধুদের লাইফ বা যে কোনো ক্ষেত্রে, তো ওই গল্পগুলোর মধ্যে কিছু কিছু গল্প এরকম থাকে যেই গল্পগুলো অ্যাকচুয়ালি সত্য ঘটনা, বাট এটা প্রকাশ্যে মানে নিয়ে আসাটা অনেকটা ডিফিকাল্ট টাস্ক হয়। তো ওই জায়গাটায় আপনারা প্রত্যেকেই
নিজেদের মতো করে আমি বিশেষভাবে সিদ্ধার্থ দা যেরকম ভাবে একটা মানে ওই যে গল্পটা আছে ওটার মধ্যে অনেকটা সত্য ঘটনা আছে, রিয়েল লাইফ স্টোরি থেকে অ্যাডপ্ট করে ওই গল্পটাকে ডেভেলপ করেছে। তো এই ধরনের প্রচেষ্টা হওয়া উচিত। আসুন আমরা প্রত্যেকে মিলে নিজেদের মতো করে নিজেরা ওই জিনিসগুলোকে এক্সপ্লোর করি এবং এই জায়গাগুলোতে কোনো না কোনো রকম ভাবে এটা ডকুমেন্টেশন হিসেবেও সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি। তো এগুলো খুব প্রয়োজনীয় এবং হ্যাঁ ডেফিনেটলি আমরা শিল্প চর্চার সাথে বিশেষভাবে যারা জড়িত আছি প্রত্যেকেরই বিশেষভাবে এই জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সবশেষে যেটা বলবো সেটা হলো বাক্সবন্দি যেহেতু রিলিজ হয়েছে, আপনারা অনেকেই অলরেডি দেখেছেন এবং যারা দেখেননি তাদের জন্য অলরেডি মানে প্ল্যাটফর্মে আছে সিদ্ধার্থ দার চ্যানেলে, ওই জায়গাটায় আসুন, আপনারা দেখুন এবং আপনাদের মতামত যেটা আছে আপনারা জানান, পজিটিভ নেগেটিভ যেটাই আছে আমরা ওইটা থেকে নিজেদের যেই স্বাভাবিকভাবেই অনেক ক্ষেত্রে আমরা কিছু ভালো কাজ করে থাকি, খারাপ দিকও থাকে, তো ওই নেগেটিভ দিকগুলোকে আমরা রেকটিফাই করে ইন ফিউচার নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করব। ধন্যবাদ। এক্স্যাক্টলি, আমরা যখন দর্শক বন্ধুদেরকে বলে রাখি বাক্সবন্দির পার্ট যদি কখনো আসে, আপনাদের আজকের এই কমেন্টগুলো কিন্তু আমাদের আগামী দিনের পথ চলার সাথী হয়ে থাকবে। তো অবশ্যই আর বেশি সময় নষ্ট করবো না। হ্যাপি প্রাইড মান্থ টু অল অফ ইউ। যারা এখনো বাক্সবন্দি দেখেননি, আপনাদের লিঙ্ক দেওয়া রইল, কমেন্ট সেকশনে রয়েছে, ডিসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই বাক্সবন্দি দেখুন আর আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো। আমরা ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, নমস্কার।